প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা মধ্যপ্রাচ্য নিয়ে। মধ্যপ্রাচ্য কেন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে? রাজনৈতিকভাবেই বলুন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বলুন, আর অর্থনৈতিক দিক থেকেই বলুন, যে বিষয় আর যে প্রেক্ষাপট নিয়েই আলোচনা করুন না কেন, মধ্যপ্রাচ্য সবসময় আলোচনায় টেবিলের শীর্ষে। এখানে সবসময় কিছু না কিছু একটা ঘটেই চলেছে, এবং সেটা এমন কিছু যার প্রতি সারা বিশ্বের দৃষ্টি নিবদ্ধ হয়ে থাকে। এটা কিন্তু গত 50 বছরের ঘটনা নয়, গত 100 বছরের ঘটনাও নয়। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, শত শত বছর ধরে মধ্যপ্রাচ্য সবসময় পৃথিবীর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই পৃথিবীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেখানেই আপনি হাত দেন না কেন, বারে বারে যেন সেটি মধ্যপ্রাচ্যে গিয়েই বাড়ি খাচ্ছে। তো আজকের ভিডিওতে কিছু তথ্য উপাত্তের মাধ্যমে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব যে কেন মিডল ইস্ট এত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, সৌদি আরব, ইরাক, ইরান, তুরস্ক, ইয়েমেন, ওমান, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত। এই এতগুলো দেশগুলোর মধ্যে কোনো না কোনো দেশ সবসময়ই কোনো না কোনোভাবে আলোচনায় থাকে। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত দেশ হচ্ছে সিরিয়া। এছাড়াও ফিলিস্তিন, তুরস্ক, জর্দান, সৌদি আরব, ইরান, এই দেশগুলো কিন্তু সবসময়ই আলোচনার মধ্যেই আছে। তো যারা টিভি এবং চ্যানেলগুলো নিয়মিত ফলো করে থাকেন, তারা দেখছেন যে সিরিয়াকে নিয়ে ইদানিং প্রায় প্রতিটি চ্যানেলই নিউজ করে যাচ্ছে। টপিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, সিরিয়াতে কি কিয়ামতের সূচনা হতে যাচ্ছে? এ কারণে এই ভিডিওতে সিরিয়া নিয়ে খুব বেশি আলোচনা করব না। প্রথমেই যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, আপনারা খেয়াল করে দেখবেন যে পবিত্র গ্রন্থ আল কোরআনে যে 25 জন নবীর নাম উল্লেখ করা রয়েছে, তাদের মধ্যে কতজন রয়েছেন যারা মিডল ইস্টের বাহিরে? এমন কোনো নবীর নাম বা রাসূলের নাম কি আপনি জানেন যিনি কিনা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা অথবা রাশিয়া অথবা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে ইসলামের সম্প্রচার কাজ করেছেন? আমরা জানি পবিত্র গ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে প্রতিটি যুগে প্রতিটি জাতির জন্যই তিনি নবী এবং রাসূল পাঠিয়েছেন। কিন্তু আল কোরআনে যাদের নাম মেনশন করা রয়েছে তাদের প্রায় অধিকাংশই কিন্তু এই মধ্যপ্রাচ্যের অধিবাসী। মানব ইতিহাসে আজ পর্যন্ত পাপাচারে লিপ্ত হওয়ার কারণে বহু জাতি এবং জনপদকেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল কুরআনে যে সমস্ত জাতির কথা উল্লেখ করা রয়েছে, খেয়াল করে দেখবেন তাদের প্রায় সকলেই মধ্যপ্রাচ্যের কোনো না কোনো একটি অংশে বসবাস করত। পরাক্রমশালী আদ জাতি, সামুদ জাতি, কওমে লুত আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়, যত জাতির কথা আমরা জানতে পারি এদের সবাই কিন্তু মধ্যপ্রাচ্যের অধিবাসী। ইহুদি সম্প্রদায়, যারা তাদের কাজকর্মের জন্য পৃথিবীর প্রায় সর্বত্রই অপমানিত এবং অপদস্থ, তারাও অন্যের জমি ছিনিয়ে নিয়ে জবরদখল করে সেখানে বসবাস করার জন্য মধ্যপ্রাচ্যের বাইরে আর অন্য কোথাও কোনো জায়গা পায়নি, না ইউরোপে, না আমেরিকাতে, না আফ্রিকাতে। 1947 সালের পূর্বে যাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, তারাও কিনা তাদের পায়ের নিচে মাটি এই মধ্যপ্রাচ্যে এসেই খুঁজে পেয়েছে। আজকে তারা গায়ের জোরে অন্যের ভূমি দখল করে কোনো প্রকার নোটিশ ছাড়াই তাদের দেশে আগ্রাসন চালাচ্ছে, এমনভাবে যেন এটা অতীতে তাদের নিজেদেরই দেশ ছিল। যাই হোক, নিজেদের কৃতকর্মের ফল তো তারা অবশ্যই পাবে, শুধু সময়ের অপেক্ষা। তো যাই হোক, একবিংশ শতাব্দী শুরু হয়ে গেছে প্রিয় দর্শকগণ। 2000 সালের পর থেকেই আমরা লক্ষ্য করছি মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ কোথাও না কোথাও সবসময়ই সংঘর্ষ আর সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এই সময়ে ইরাকে সাদ্দাম হোসেনের পতন হয়েছে, আফগানিস্তানে আমেরিকানদের আগ্রাসন আর দীর্ঘদিন তালেবানদের সাথে গৃহযুদ্ধ, এসব কিছু আমরা দেখেছি। ইরান তার পরমাণু কার্যক্রম এবং স্যাংশনের জন্য সবসময় আলোচনায় ছিল। সৌদি আরবের বর্তমান প্রশাসন, কি বলবো বলুন তো এদের কথা? কিছু বলার আছে? আপনারা সবই জানেন। কতগুলো জাতি, কতগুলো গোষ্ঠী এখানে ক্রিয়াশীল রয়েছে, নাম বলে শেষ করা যাবে না।
ইসলামিক স্টেটের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, যদিও আপনারা সবাই জানেন আদতে আসলে এই গোষ্ঠীটির সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এই গোষ্ঠীর মদতদাতা কোন দেশ, কোন সংস্থা, বর্তমান বিশ্বের সবার কাছে এটি একটি ওপেন সিক্রেট। এছাড়াও এই অংশে ক্রিয়াশীল রয়েছে কুর্দি ফোর্স, ওয়াইপিজে, পিকেকে এবং সাম্প্রতিক সময়ে এইচটিএস। এত অল্প জায়গায় এতগুলো গোষ্ঠী, এতগুলো মতাদর্শের লোকজন, ভাবতেই অবাক লাগে। আফ্রিকা নিয়ে নিউজ হয় কালে ভদ্রে, লাতিন আমেরিকা নিয়ে নিউজ হয় কালে ভদ্রে, অস্ট্রেলিয়া নিয়ে মাঝে মাঝে, কিন্তু মিডল ইস্ট অলওয়েজ ইন ফায়ার। দেখে মনে হয় মিডল ইস্ট ইজ অ্যাক্টিং অ্যাজ গ্ল্যাডিয়েটর্স অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড আর অ্যাক্টিং অ্যাজ স্পেকটেটর্স। আমরা পৃথিবীর অন্য প্রান্তে বসবাসকারীরা সবসময় দর্শক হয়ে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে দেখছি যে ওইদিকে কেমন ফাইট হচ্ছে। ভৌগোলিকভাবে যদি বলতে যাই, পৃথিবীর সবচেয়ে বসবাসের কঠিন একটি জায়গা হচ্ছে এই মধ্যপ্রাচ্য। আমাদের দেশ থেকে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা প্রতি বছর মিডল ইস্টে যাচ্ছেন, কাজ করছেন, তাদের সাথে যাদের যোগাযোগ করার সুযোগ রয়েছে তাদের জিজ্ঞেস করে দেখবেন সেখানে কাজ করা কতটা কষ্টকর। তবে বাংলায় একটা প্রবাদ শুনে থাকবেন, অপনা মাংসে হরিণা বৈরী। হরিণের মাংসই কিন্তু তার নিজের আপন শত্রু। মধ্যপ্রাচ্য যে খনিজ সম্পদের আধার, এই খনিজ সম্পদই কিন্তু এর শত্রু। এর কারণেই ভিনদেশি, পরদেশি, অন্যান্য আগ্রাসী জাতিরা বিভিন্ন সময় বিভিন্ন উছিলায় এদের দেশগুলো আক্রমণ করছে, এখানে ঘাঁটি গাড়ছে। তেল পাওয়া না গেলে কিন্তু একবিংশ শতাব্দীতে এসে মধ্যপ্রাচ্যের চেহারাটা দেখতেই অন্যরকম হতো, মনে হতো যেন এক অজপাড়াগা। তেলের খনি আবিষ্কারের পর এই এলাকার দৃশ্যপটই যেন বদলে যায়। পুরো বিশ্ব এখন ফুয়েলের জন্য এই মধ্যপ্রাচ্যের উপরে নির্ভরশীল। অর্থাৎ বলতে গেলে পৃথিবীর প্রাণভোমরা এখন লুকিয়ে আছে এই মধ্যপ্রাচ্যেই। এ কারণে মিডল ইস্টের কন্ট্রোল নিয়ে সবার মধ্যেই এত কারাকারি, মারামারি। যেমন ধরুন, গাড়ির স্টিয়ারিংয়ে যে বসে থাকবে, গাড়ির কন্ট্রোল কিন্তু সেই করবে, বাকি সবাই প্যাসেঞ্জার হিসেবে বসে থাকবে, কারোর যেন কিছুই করার নেই। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমরা বিশ্বাস করি কিয়ামত দিবসের পূর্বে প্রতিটি ঘটনাই সংঘটিত হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলোর অধিকাংশই কিন্তু এই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। অর্থাৎ পৃথিবী যেদিন ধ্বংস হবে তার আগেও মধ্যপ্রাচ্য আলোচনায় থাকবে। হজ ইজ কল্ড দ্য মুসলিম পিলগ্রিমেজ, ওয়ার্ল্ডস লার্জেস্ট রিলিজিয়াস গ্যাদারিং, সেটাও কিন্তু এই মধ্যপ্রাচ্যেই। অর্থাৎ পুরো পৃথিবীটাকে যদি আমি একটি গোলক বা স্ফিয়ার হিসেবে কল্পনা করি, পুরো পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা প্রতি বছর হজের মৌসুমে এখানে আসেন। হজ হচ্ছে এমন একটি রিলিজিয়াস সাইকেল যেটা মুসলিম উম্মাহর মধ্যে একটা রিচার্জ হাব হিসেবে কাজ করছে। ভৌগোলিকভাবেও যদি চিন্তা করেন, পৃথিবীর কেন্দ্রবিন্দু কিন্তু পবিত্র মক্কা নগরীর কাবা শরীফে। 50 বছর আগের প্রজন্মও কিন্তু এটা জানতো না। পৃথিবীর 3 দিকে আছে 3টি পরাশক্তি। পূর্বে আছে চীন, ভারত, পশ্চিমে আছে আমেরিকা এবং উত্তরে আছে রাশিয়া। কিন্তু এই সুপার পাওয়ারগুলো তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেন খুঁজে পায় বারবার এই মধ্যপ্রাচ্যে এসেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর উপর দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে, এই নদীগুলোর গুরুত্বও যেন অপরিসীম। টাইগ্রিস, ইউফ্রেটিস নদীগুলোর রাজনৈতিক গুরুত্ব অনেক। রেড সি বা লোহিত সাগরের কথা কি বলবো, এই মুহূর্তে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ নেভিগেশন পয়েন্ট। পৃথিবীর আর অন্য কোথাও, অন্য কোনো জলপথ এত অল্প সময়ের মধ্যে এই পরিমাণ যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ চাক্ষুষ করেনি যতটা গত কয়েক মাসে রেড সিতে হয়েছে। হুথিদের কথা বলছি, যেখানে আমেরিকা এসে ফিরে গেছে কয়েকবার। চিন্তা করা যায়, আমেরিকা তার 7th ফ্লিট, ইউএসের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আইসেনহাওয়ার কিছুদিন আগে রেড সি ত্যাগ করেছে। যে বাংলাদেশকে পৃথিবীর কেউ গুরুত্বই দেয় না,
সেই বাংলাদেশের নেভি এমভি আবদুল্লাহ, সেও কিনা ওই রেড সির কাছেই সোমালিয়ান জলদস্যুদের কাছে কিছুদিন আগে অপহৃত হয়েছিল। সৌভাগ্যের বিষয়, যথোপযুক্ত মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়ানো গিয়েছিল। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের আকাশ ছিল সব থেকে অনিরাপদ এবং অরক্ষিত। এই সময়ে যে পরিমাণ মিসাইল এবং যে পরিমাণ রকেট মধ্যপ্রাচ্যের আকাশে উড়েছে, সেটা পৃথিবীর আর অন্য কোথাও হয়নি। ব্যালিস্টিক মিসাইল উড়েছে ইরান থেকে, ইয়েমেন থেকে। ক্ষুদ্র এবং মাঝারি পাল্লার রকেট উড়েছে লেবানন এবং গাজা থেকে। এক একটি মিসাইল উড্ডয়নে প্রচুর পরিমাণে রকেট ফুয়েলের প্রয়োজন হয়। ইতোপূর্বের কোনো বিশ্বযুদ্ধেই কিন্তু এত ব্যাপক হারে মিসাইল এবং রকেটের ব্যবহার হয়নি। এর বিপরীতে ব্যাপক হারে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এছাড়াও নিকট অতীতেও যা কখনো ঘটেনি, যা কেউ কখনো অনুমান করতে পারেনি, এবার তাই হচ্ছে মধ্যপ্রাচ্যে। আক্রান্ত হচ্ছে আমেরিকার ঘাঁটিগুলো। দর্শক, আগেই বলেছি মধ্যপ্রাচ্যের এই ঘটনাগুলো চলমান থাকবে কিয়ামত দিবস পর্যন্ত। কাজেই এ নিয়ে আপনি আমি এত বেশি উদ্বিগ্ন হয়ে কোনো লাভ নেই। তো আগামী পর্বে আরও তথ্যবহুল ঘটনা নিয়ে আসব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।